এখন আমি পাঠ করে শোনাবো গল্পের পর্ব 17। সন্ধ্যার সময় বাইরে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। সালমা বেগম সব কাজ শেষ করে বিছানায় বসেছেন। বিছানায় আগে থেকে আধশো অবস্থায় আমজাদ আলী বসে আছেন। সালমা বেগমকে দেখে তিনি বললেন, একটু জিরায় নাও, সারাদিন তো কত কাম করো, এখন জিরাইতাম না, চুলগুলা বান্ধুম, ভিজা আসিল দেখা বান্ধি নাই, এরপর আপনাকেও খাইতে দিব। আমজাদ আলী উঠে বসলেন, তারপর বললেন, দাও আমি তোমার চুল বান্ধা দিই। লাগবো না, আমি পারুম। আমার উপরে কথা কইবা না বলেই আমজাদ চিরুনি নিয়ে চুল আঁচড়াতে লাগলেন। চিরুনি দিয়ে সালমা বেগমের চুল আঁচড়াতে আঁচড়াতে তিনি বললেন, তুমি আমারে পোলা দিবা, তোমার জন্য তো এইটুকুনি করতেই পারি। ছেলের কথা শুনে সালমা বেগমের মনটা খারাপ হয়ে গেল। তার স্বামীও যে তার শাশুড়ির মতো ছেলে চান সেটা সে বুঝতে পারেন, কিন্তু তিনি জানেন এবারেও যদি তার মেয়ে হয় আমজাদ আলী তাকে ফেলে দেবেন না। সুপ্রভাকে যেমন আদর করে তেমন আদর সেই মেয়েটিও পাবেন। তবে তার ছেলের শূন্যতা কখনোই পূরণ হবে না। আমজাদ আলী সালমা বেগমের চুলে বেনি করতে করতে বললেন, জানো বউ, আমার পোলার খুব শখ, পোলারা নিয়ে শুক্রবারে মসজিদে যাবো, আমার লগে খেতে কাজ করব অবসরে, ওরে অনেক পড়াশোনা করামো, ও চাকরি করে বড় সাহেব হইব, আমগো দেখবো। সালমা বেগম চুপ করে রইলেন। আমজাদ আলী আবার বললেন, পোলা হইলে ওরে খুব আদর করলো, তুমি এটা ভাইব না সুপ্রভার আদর কইমা যাইব। মাইয়া মানুষ তো আল্লাহর দান, আল্লাহ বেজায় খুশি হইলে মাইয়া দেন, ওর যত্ন কখনোই কমবো না। ওরেও আমি পড়াশোনা করামো, শিক্ষিত হইয়া গর্বের লগে শ্বশুর ঘরে যাইবা আমার মাইয়া। সালমা বেগম ছোট করে বলেন, আপনি যা ভালো বুঝেন। এখন খাওয়ান দাওয়ান লাগবে না, কতক্ষণ আমার ধারে বসো, কথা বলি, তারপর খাওয়ান দিও। আচ্ছা। আমজাদ আলী সালমা বেগমের পাশে বসে কথা বলতে শুরু করলেন। অন্যদিকে সুপ্রভা তার ঘরে টেবিলে বসে পড়া কমপ্লিট করছে। সে পড়াশোনায় ভালো, সবসময় ভালো রেজাল্ট করে। সামনে তার পরীক্ষা, সেটাতেও ভালো রেজাল্ট করতে হবে। সব বিষয়ে সে ভালো হলেও গণিতে একদমই কাঁচা, তবে সে জানে একদিন সে গণিতও ভালো পারবে। সুপ্রভা এসব ভাবছিল আর পড়ছিল। এমন সময় দরজা ঠেলে শ্যামল তার ঘরে ঢুকে এসে বলল, কিরে সুপ্রভা, আর কত পড়বে? এখন একটু ঘরের কামও কর, আমার পরীক্ষা, পড়তে হইব, এখন কাম করতে পারুম না। তুই পারবি, তোর ঘাড়েও পারবো। যা আমার জন্য পানি নিয়ে, আমি অঙ্ক করতেছি এখন। আমি পোলা হইয়া মেট্রিকের পর আর পড়ি না, আর তুই মাইয়া হইয়া আমার পড়ার গরম দেখাস। আমি বড় কলেজে পড়মু, ডাক্তার হমু, বললা যা, এই জিন্দেগিতে তোর ডাক্তার হওয়া হইব না। আমি থাকতে তোরা ডাক্তার হইতে দিব না, আমি ডাক্তার হমুই। আমার এত তেজ দেখাবে না, মাইয়া মানুষের এত তেজ ভাল লাগে না। তুই মাইয়া, তোর চোখ থাকবে নিচে আর জবান থাকবে বন্ধ, তা না কইরা তুই আমারে পড়ার গরম দেখাস কোন সাহসে? আমি আপনার মতো মূর্খ থাকুম না, ডাক্তার হমু। আমি বাচ্চা থাকতে এটা হইব না। দেহন যাইব, আপনি এখন যান, নইলে আমি আব্বারে ডাকো। আমজাদ আলীকে ডাকার কথা শুনে শ্যামল খানিকটা ভয় পেয়ে গেল। সে যতই সাহসী হোক, নিজের চাচা আমজাদ আলীকে ভীষণ ভয় পায়। তাই সে বলল, আইস যাইতাছি, অন্য সময় তোর তেজ বাইর করুম। বলেই শ্যামল ঘর থেকে বের হলো। বের হওয়ার আগে দরজায় জোরে ধাক্কা দিতে ভুলল না। তাকে শুক্রবার ঘর থেকে বের হতে আর কেউ না দেখলেও আনোয়ারা বেগম দেখে ফেললেন। তিনি শ্যামলের পিছু পিছু তার ঘরে গেলেন। কিরে শ্যামলিলা, তুই রাইত করে আমজাদের মাইয়ার ঘরে কি করস? তোমারে কমো কেন? আমি ঘরের বেডা, তুমি বেডি, তুমি আমারে জিজ্ঞাসাবাদ করতে পারো না। আমি তোর দাদি হই, 100 বার জিজ্ঞামো, রাইত করে তুই কেন আমজাদের মাইয়ার ঘরে যাবে? সুপ্রভা আমার সাসার মাইয়া, আমি যাইতেই পারি। না, যাইতে পারস না, তোর বিয়ার বয়স হয়েছে আর ওই সেরে জোয়ান হইতাছে। আমি না করছি, তুই যাবি না। চুপ করো তো, বেটি মানুষের এত খ্যাস ভাল লাগে না। আমি আমজাদের কাছে কইয়া দিমু তুই আমার সাথে বেয়াদবি করস। আমিও কইয়া দিমু তুমি কইছো সামনের বছরই গ্রামের মোড়লের লগে সুপ্রভার বিয়া দিবা। মিছা কথা কইতাছস কেন? আমি কখন এই কথা কইলাম? তাইলে আমি কখন তোমার লগে বেয়াদবি করলাম? তক্ক করবি না। তুমি বেডি মানুষ হইয়া এত কথা কও কেন? বেডি মানুষের সৌন্দর্য, চুপ থাকো না। আমি এই বাড়ির মুরব্বী, তুমি এই বাড়ির মুরব্বী হও আর যাই হও, আমার কামের মধ্যে আসবে না। আমি কখন কি করি না করি সেটা তোমার দেহনের বিষয় না। আনোয়ারা বেগম আর কথা বাড়ালেন না। রাগে গিজগিজ করতে করতে শ্যামলের ঘর থেকে বের হলেন। শ্যামলের সাথে কথায় তিনি পারবেন না, তাই সুপ্রভাকে নজরে নজরে রাখতে হবে, কোনো অঘটন ঘটতে দেওয়া যাবে না। এজন্য তিনি স্থির করলেন তিনি আজকে থেকে সুপ্রভার সাথে শোবেন। যে ছেলে সন্ধ্যায় শুক্রবার ঘরে যেতে পারে, সে মধ্যরাতেও যেতে পারে। রাতে খাওয়া শেষ করে আনোয়ারা বেগম তার পরিকল্পনা অনুযায়ী কাঁথা বালিশ নিয়ে পানের কৌটা নিয়ে শুক্রবার ঘরে উপস্থিত হলেন। শুক্রবার ঘরটা ছোট। ঘরে একজনের থাকার মতো একটা ছোট্ট খাট আছে। খাটের পাশে ছোট্ট একটা টেবিল আর চেয়ার।
টেবিলে সুপ্রভার বই খাতা সব আছে, টেবিলের পাশে জামা কাপড় রাখার আলনা, এগুলো ছাড়া ঘরে বিশেষ কিছু নেই। এই ছোট ঘরটাতে আনোয়ারা বেগম কীভাবে থাকবেন সেটা নিয়ে তিনি বেশ চিন্তিত। চিন্তা করতে করতে তিনি খাটে এসে বসলেন। সুপ্রভা পরের দিন স্কুলে যাওয়ার জন্য ব্যাগ গুছিয়ে রাখছিল। কারো বসার শব্দে সে খাটের দিকে তাকিয়ে দেখে আনোয়ারা বেগম বসে আছেন। এই সময় আনোয়ারা বেগমকে দেখে সে খানিকটা অবাক হয়। দাদি, তুমি এই সময় কিছু বলবা? আনোয়ারা বেগম পানের কৌটা থেকে পান নিয়ে সেটা সাজাতে সাজাতে বললেন, আমার বাড়ি, যেখানে মন চায় ওইখানে যাবো, তোরে কওয়ারকে তুই। কথাটা বলে পান মুখে পুরে নিলেন। তারপর বললেন, তোরে না কইছি শুদ্ধ করে কথা কবে না, আমরা গ্রামের মানুষ, গ্রামের ভাষাতে কথা কব, বুঝছো? সুপ্রভা মাথা নাড়ল, যার অর্থ সে বুঝেছে। আনোয়ারা বেগম পিচিক করে মেঝেতে এক গাদা পানির পিনি ফেলে বললেন, আমি এখন ঘুমাবো, তুইও আয় সেরে, আউনের আগে বাতিটা নিবাইয়া দিস। বলে বিছানায় সোজা হয়ে শুয়ে পড়লেন। সুপ্রভা ব্যাপারটা বুঝতে পারল না, তাও সে বাতি বন্ধ করে তার দাদির পাশে শুয়ে পড়ল। কিন্তু খাটটা ছোট হওয়ায় দুজনেরই অসুবিধা হতে লাগলো। বিরক্ত হয়ে আনোয়ারা বেগম বললেন, এই সেরে, আর একটু সইরা ঘুমাইতে পারস না? দাদি, আর জায়গা নাই তো, তাহলে নিচে গিয়া ঘুমা, এই সিপাসিপের মধ্যে আমি ঘুমাইতে পারব না। আমি নিচে যাবো? তো তুই কি চাস এই বয়সে আমি নিচে গিয়ে ঘুমাই? সুপ্রভা কিছু বলল না, চুপচাপ মেঝেতে শুয়ে পড়ল। এই ছিল আজকের পর্ব 17। আমাদের গল্পের পর্বগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং প্রতিনিয়ত লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে। ইনশাআল্লাহ পরবর্তী পর্বতে আবার দেখা হবে।